আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনার ছাদ বাগানে খুব সহজেই এবং খুব কম দিনের মধ্যেই কিন্তু আপনারা ঝিঙে গাছ তৈরি করে নিতে পারবেন এবং তাতে খুব তাড়াতাড়ি ফলও চলে আসবে। তো কিভাবে আসবে, কেমন তার খাবার দাবার হবে, তার কেয়ার কেমন হবে, সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। এই পাত্রটিতে বসাবো। এখানে আমি একটি গ্লাসের ব্যবহার করছি, আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন আমি গ্লাসের ব্যবহারই করি জার্মিনেট করার ক্ষেত্রে বা কাপ। তো এখানে যেহেতু সবজির গাছ তাই এখানে আমি গ্লাসের ব্যবহার করছি এবং এখানে সবজির বীজটিকে জার্মিনেট করার জন্য আমি যে সয়েল মিক্সচারটা ব্যবহার করছি সেখানে রয়েছে 50% গার্ডেন সয়েল এবং 25% স্যান্ড আর 25% কোকোমিটের সংমিশ্রণে এটি রেডি করা আছে এবং সেটিকে প্রথমে আমি ভিজিয়ে নিয়েছি এবং আপনারাও বীজ বসানোর আগে মাটিটিকে ভালো করে ভিজিয়ে নেবেন এবং তারপর এখানে একটি গর্ত তৈরি করবেন। সেটা বীজের মাপ অনুযায়ী এরকম হালকা গর্ত তৈরি করে নিলাম। তো এইভাবে দিয়ে দেওয়ার পর একে আমরা হালকা শেড এরিয়ায় রাখবো, যেখানে সকালের 1-2 ঘন্টার রোদ আসবে কিংবা ব্রাইট আলো পড়বে, হাওয়া বাতাস চলবে সেই রকম জায়গায় রাখবো, যেখানে এ খুব ভালোভাবে জার্মিনেট হতে পারবে। কিন্তু ডিরেক্ট রোদ পড়বে অনেকক্ষণে সেরম জায়গায় কখনোই রাখবেন না। তো চলুন এটিকে দেখা হচ্ছে কদিন পর, যখন এই বীজটি থেকে এটি জার্মিনেট হওয়া শুরু করবে। দেখতেই পাচ্ছেন ঝিঙে গাছটা বেশ বড় হয়ে উঠেছে, এই যে দুটো পাতার থেকে এতটাই বেড়ে গেছে। এবারে এটাকে একদম পারফেক্ট একটি জায়গায় আমি পটিং করে দেবো। তো পটিং করার জন্য যে মিডিয়াটি আমি ব্যবহার করছি সেটি হলো 70% গার্ডেন সয়েল, 30% ভার্মি কম্পোস্টের সংমিশ্রণে এই মিডিয়াটি তৈরি এবং তার সঙ্গে এই ক্যারেটটাতে আমি বসাবো। তার জন্য আমি ব্যবহার করছি 150 গ্রাম মতো নিমখোল। এর সংমিশ্রণে মিডিয়াটি 1 সপ্তাহ আগে আমি রেডি করে রেখেছি এবং তাতে পরিমাণ মতো জল দিতাম এবং সেইভাবে এটা রাখা রয়েছে। এবারে এই ঝিঙে গাছটিকে আমি এই মিডিয়াতে বসিয়ে দেবো। তো চলুন এর জন্য জায়গা তৈরি করে নিই। তো চলুন এটার জন্য আমি জায়গাটা রেডি করে নিই। একদম মিডল পোর্শনে বসাবো ক্যারেটে, আর এখানে একটি ঝিঙে গাছ বসাবো। যেহেতু এটি লতানো গাছ তাই জন্য এখানে একটি গাছই কিন্তু আমি বসাবো। তো জায়গাটা আমি মিডলে করে নিয়েছি একটা গর্ত। এবারে এটিকে বার করব। আর এখানে বলে রাখি যে এই 5-6টা পাতা বেরিয়ে যাওয়ার পর তবেই বসাবেন, একদম ছোট অবস্থাতে বসাবেন না, তাতে গাছের কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো চলুন এটিকে আমি একেবারে কেটে নিই। তো কেটে বার করে নিচ্ছি, তার কারণ যাতে রুট একদম ড্যামেজ না হয়। যেহেতু এটা বেশ রুট অনেক ছেড়ে দিয়েছে তাই এইভাবে বের করে নিলাম। দেখুন কত সুন্দর রুট তৈরি হয়ে গিয়েছে এর মধ্যে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন কত সুন্দর রুট কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এটিকে আমি পটিং করে দেবো। তো চলুন বসানো হয়ে গেছে, এবার মাটি দিয়ে একে একদম ফিল আপ করে দিই। এবারে এই বসানোর পর 2 দিন মতো সেড এরিয়াতে রাখবো, যেখানে আলো বাতাস একদম সম্পূর্ণভাবে আসে সেরকম জায়গায় রাখবো। এরপর টানা রোদ্দুর থাকে এমন জায়গায় একে কিন্তু বের করে দেবো। দেখুন পুরো বসানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একে একটা অবলম্বন দিয়ে দেবো যাতে বাড়তে সাহায্য হয়। তো এই পাশ থেকে আমি স্টিকটাকে কিন্তু দিয়ে দেবো। স্টিকটা দেওয়ার কারণ এটা যেহেতু লতানো, একটু বেড়ে যাক তারপরে একে সঠিক মাচার ব্যবস্থা করে দেবো, এ যাতে এটাকে অবলম্বন করে উঠতে পারে। তো একে একটা হালকা বাঁধন দিয়ে দেবো। আমি এখানে একটা কাপড়ের হালকা বাঁধন ওকে রেখে দিচ্ছি যাতে এর কোনো অসুবিধা আর না হয়। একদম হালকা করে, যাতে খুব টাইট কোনো ইয়ের মধ্যে না থাকে, তাই হালকা করে একটা বাঁধন কিন্তু দেবেন। অতিরিক্ত টাইট করে দেবেন না, তাহলে কিন্তু বাড়তে অসুবিধা হবে। তাই এরকম হালকা কিছুর মাধ্যমেই তাকে বেঁধে রাখবেন, তার থেকে বেশি নয়। তো এইভাবে রাখলাম। এবারে একে পুরোপুরি জল দিয়ে দেব, ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবেন। আর ভেজা জল দিয়ে দেওয়ার পর
যখন জলের প্রয়োজন হবে তখন জল দেবেন, তার আগে কিন্তু দেবেন না, অতিরিক্ত জল দেবেন না। পুরো একদম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এর যখন ময়েশ্চার থাকবে মাটিতে ততদিন আমি কিন্তু একে জল দেব না। ময়েশ্চারের পরিমাণ যেই কমে আসবে তখন কিন্তু আবার একে জল দেব। তো চলুন এইভাবে একে রেখে দেব দুদিন শেড এরিয়ায়, তারপর টানা রোদ্দুরের এইভাবে জল দেওয়া কমপ্লিট করলাম এবং একে এইভাবে শেড এরিয়ায় দুদিন রাখবো এবং তারপর একে টানা রোদ্দুরে বের করে দেবো এবং দেখা হবে কদিন পর এর নতুন আপডেট। দেখুন কদিনের মধ্যে এটা কি সুন্দর বৃদ্ধি পেয়েছে। বসানোর কদিনের মধ্যেই দ্রুত কিন্তু এর বৃদ্ধি হয়েছে। অলরেডি এইদিকে কিন্তু এগিয়ে গেছে এবং এটিকে অবলম্বন করার চেষ্টা করছে। তাই আমাকে খুব দ্রুত একে কিন্তু আরও ভালোভাবে সুন্দরভাবে অবলম্বন কিন্তু একটি দিয়ে দিতে হবে। একে কিন্তু আমি একদম কড়া টানা রৌদ্রে রেখেছি এবং সঠিকভাবে জল এর দিচ্ছে এবং এই যে গোড়ায় আগাছাগুলো হচ্ছে সেগুলো কিন্তু পরিষ্কারও করে দেব। আপনারাও গোড়ার আগাছাকে অতি অবশ্যই পরিষ্কার করে দেবেন। তো দেখা হচ্ছে কদিন পর। দেখুন এই কদিনের মধ্যেই ঝিঙে গাছটার কি সুন্দর বৃদ্ধি হয়েছে এবং তার সঙ্গে আবার আগাছাও কিন্তু জন্মে গেছে। তাই প্রথমেই কাজ হলো এবারে আমাদের আগাছাটাকে পরিষ্কার করে নেওয়া। তো পরিষ্কার করে নিতে হবে এবং তার সঙ্গে যেহেতু ঝিঙে গাছটি প্রচুর ডালপালা বেরিয়েছে, এই কদিনের মধ্যেই দেখতেই পাচ্ছেন অসংখ্য ডাল কিন্তু ছেড়েছে। তো একে আমাদের এবার সঠিকভাবে অবলম্বনও কিন্তু দিতে হবে। একটি অবলম্বন দিয়েছিলাম, সেই অবলম্বনটি ঘিরে কিন্তু ঝিঙে গাছটি উঠেছে এবং তার চারপাশ দিয়ে প্রচুর ডালপালা ছেড়েছে। তাই একে সঠিকভাবে একটা মাচা রেডি করে দিতে হবে। তো তার আগে যেটা বললাম, এটিকে পরিষ্কার করে নেব এবং তারপর কি খাবার দিচ্ছি সেটাও দেখাবো। এবং তার সঙ্গে দেখুন এই কদিনের মধ্যেই ফুল আসতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন এখানে একটি স্ত্রী ফুল রয়েছে, একটি নয় অসংখ্য স্ত্রী ফুল কিন্তু চলে এসছে এবং তার সঙ্গে পুরুষ ফুলেরও আনাগোনা হচ্ছে। তো একে এবারে সঠিক অবলম্বন দেওয়া এবং পরিষ্কার করা এবং কি ফার্টিলাইজার দিচ্ছি সমস্তটা দেখাবো। এই গাছটির গোড়া কিন্তু পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি এবং এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসার জন্য এখন থেকেই যাদের দলবল নিয়ে আসা শুরু হয়ে গিয়েছে সেটি হলো পিঁপড়ে। তাই এই পিঁপড়েকেও আমাদের দমন করতে হবে, না হলেই কিন্তু বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব কিন্তু শুরু হয়ে যাবে। তাই একে কি দিচ্ছি কি করছি সমস্তটা দেখাচ্ছি। তার আগে আমরা প্রথমে এর জন্য মাচা রেডি করে নেব। তো মাচার জন্য আমি এই যে এই বাকারিগুলোর ব্যবহার করছি, অর্থাৎ বাঁশ চিড়ে যে তৈরি হয় সেগুলো। আপনাদের কাছে যে ধরনের লাঠি আছে আপনারা তাতেই করতে পারেন। তো আমি এগুলোর ব্যবহার করছি। তো চলুন এর জন্য আগে মাচাটা বেঁধে নেওয়া যাক। প্রথমেই ক্যারেটটার মধ্যে আমি 4 কোণায় 4টে বাকারি বেঁধে নিয়েছি। এই বাঁশের খুঁটিগুলোকে আমি বেঁধে নিয়েছি। এরপর এর মাঝখান দিয়ে আমি বাঁশগুলোকে লেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। এই যে 4টে কোণে 4টে দিক একেবারে একদম বর্গক্ষেত্রের মতো বেঁধে নিয়েছি। এবারে ওপর থেকে চারিদিক দিয়ে আরও কিছু বাকারি বাঁধবো। তো চলুন বেঁধে নিই। দেখে বুঝতেই পাচ্ছেন ওপরটা এরকম হয়েছে। এটা চওড়া স্পেস তৈরি করেছি এই মাজাটার জন্য। দেখুন এই ছোট্ট ক্যারেটের মধ্যে কি সুন্দর মাচা আমি কিন্তু রেডি করে নিয়েছি। পুরো মাচা করার একটি ভিডিও যদি আপনারা চান আমি অবশ্যই দিয়ে দেব। এইভাবে সুন্দর একটি মাচা কিন্তু রেডি হয়ে গেছে। ওপর থেকে দেখুন এতটা বড়, ক্যারেটটা ছোট কিন্তু মাচাটা কিন্তু বেশ বড় করে নিয়েছি। পুরো বর্গক্ষেত্রকারে একদম সুন্দর একটি মাচা কিন্তু আমার রেডি। তো এইভাবে মাচাতে আমি এবারে এর যে অসংখ্য শাখা বেরিয়েছে সেইগুলিকে আমি কিন্তু বেঁধে দেবো। তাহলেই এই অবলম্বন পেলে ওপরের দিকে উঠবে এবং দেখতে সুন্দর লাগবে এবং খুব সুন্দরভাবে ফলও আসবে। তো চলুন এগুলিকে শাখাগুলিকে প্রত্যেকটি বেঁধে দিই। দেখুন এখানে প্রত্যেকটি শাখাকে কিন্তু আমি বেঁধে দিয়েছি এবং এখানে প্রায় এই ছোট্ট গাছটির মধ্যে 7-8টির ওপরে শাখা কিন্তু বেরিয়েছে। দেখতে পাচ্ছেন হয়তো
আমি আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানেই দেখুন দুটো রয়েছে, এখানে একটি রয়েছে এবং এখানে অসংখ্য ছোট ছোট আরও শাখা বেরোচ্ছে। এখানে বাঁধা রয়েছে প্রায় 7-8টি এরকম শাখা কিন্তু বেরিয়েছে। এবং এখানে যে বাঁধনগুলো দিয়ে আমি তুলেছি, এখানে বাঁধনের সঙ্গে অবশ্যই একটু স্পেস রাখবেন। এই যে স্পেস রয়েছে, এই স্পেসটা রাখলে গাছের কিন্তু কোনোভাবে ক্ষতি হবে না, ডালটি সঠিকভাবে বাড়তে পারবে। তো এইভাবে আপনারাও একটি মাচা তৈরি করবেন ক্যারেটে এবং তারপর এইভাবে সুন্দরভাবে ডালগুলিকে ওপরের দিকে তুলে দেবেন, তাতে গাছটি খুব সুস্থ থাকবে। এবং এটি এই কদিনের মধ্যে গ্রোথ নিয়েছে এত সুন্দর, এবং এটিকে অর্গানিকভাবেই করব। দেখুন এখানে কিন্তু অলরেডি বীজ থেকে বেরোনো যে পাতাগুলো রয়েছে, এই দুটি পাতা কিন্তু এখনও রয়েছে, দেখতে পাচ্ছেন আশা করি। এই দুটি পাতা রয়েছে, তার মধ্যেই এত সুন্দর গ্রোথ নিয়েছে। এবং এই যে মাচাটি আমি রেডি করেছি, এই মাচাটিকে প্রয়োজনে কিন্তু আমি আরও 5 থেকে বাড়াতে পারবো, তাতে কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। এবং সুন্দরভাবে বাঁধন দিয়ে রেখেছি এই ছাদে, যাতে কোনো রকম হাওয়ায় কোনো ক্ষতি না হয়। তো এইভাবে গাছটিকে আমি রেডি করলাম। এবার দেখা হবে আর কদিন পর। ফিরে এলাম ঠিক 2 দিন পর। দেখুন তার মধ্যে ঝিঙেটি কত সুন্দর ডেভেলপড হয়ে গেছে। তো এবার ঝিঙেটিকে হারভেস্ট করে নেওয়ার টাইম চলে এসছে। তো এই ঝিঙেটি তো হারভেস্ট করব, তার আগে বলে নিই, এই ছোট্ট গাছটি, এই কদিনের গাছটি এত সুন্দরভাবে যে গ্রোথ নিয়েছে, এত সুন্দরভাবে ফল দিচ্ছে এবং তার সঙ্গে এখানেও অসংখ্য ঝিঙে ধরেছে। এই যে এখানে রয়েছে আরও ছোট ছোট এদিক ওদিক অনেকগুলি জালি কিন্তু রয়েছে। তো এইভাবে যে সুন্দরভাবে ঝিঙে এসছে, এখানে আমি আর কি কি খাবার ব্যবহার করেছি। এটি যেহেতু জৈবিক পদ্ধতিতে করা, আমরা কিন্তু বাজার চলতি কেমিক্যালওয়ালা খাবার কিন্তু অল টাইম খাই। বাড়িতে করলে আমরা জৈবিকভাবে করাটাই সব থেকে বেস্ট। তার জন্য আমি ব্যবহার করেছি হচ্ছে প্রতি সপ্তাহে আমি এখানে কিচেন ওয়েস্ট লিকুইড ফার্টিলাইজার, আর নেক্সট উইকে আবার দিয়েছি হচ্ছে ফুল পচা যে সারটি দেখিয়েছিলাম সেটি। অল্টারনেট ওয়েতে প্রত্যেক সপ্তাহে আমি এই সারগুলিকেই ব্যবহার করেছি। এবং এখানে যেহেতু প্রচুর পরিমাণে জালি আসছে, ফুল ফুটছে, তাই এখানে কিন্তু পিঁপড়ের আনাগোনাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তাই জন্য এখানে আমি নিম তেল প্রতি সপ্তাহে স্প্রে করেছি। এছাড়া এর বিশেষ কিছু রিকোয়ারমেন্ট কিন্তু নেই, এতেই সুন্দরভাবে কিন্তু ফল চলে এসছে। তাই আপনারাও কিন্তু অতি সহজেই বাড়িতে বীজ থেকে এরকম চারা গাছ তৈরি করে এত সুন্দর কিন্তু গাছ তৈরি করে নিতে পারবেন, আর খুব অল্প দিনে। দেখতেই পাচ্ছেন 45 দিনের মধ্যেই কিন্তু একটি ঝিঙেও ধরে গেছে এবং এতটা বড়ও হয়ে গেছে। তো চলুন এটিকে এবার কেটে নেওয়া যাক। দেখুন কতটা বড় সাইজ হয়েছে, আমার হাতের মাপের বুঝতেই পাচ্ছেন কতটা বড় এবং কতটা হেলদি হয়েছে। তো চলুন এটিকে কেটে নেওয়া যাক। ঝিঙে কিন্তু বেশি দিন গাছে রাখা যায় না, হওয়ার পর মোটামুটি 7-8 দিনের মধ্যে কিন্তু হারভেস্ট করে নিতে হয়। দেখুন কতটা বড় হয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। এরকমভাবে ছাদ বাগানে আপনারাও কিন্তু ঝিঙে গাছ অতি সহজে করতে পারেন এবং প্রচুর ফলও পাবেন। গাছটি এখন ছোট, আরও যত সময় যাবে এতে আরও বেশি বেশি ফল ধরবে। তো এটিকে আমি হারভেস্ট করে নিলাম। তো আপনারাও এইভাবে ছাদ বাগানে ঝিঙে গাছ করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।